নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটা ঠিক 5টা, মানে 5টার 5 মিশালি। আর শুরুতেই আজ নজর রাখবো জ্বালানি সংকটে লকডাউন শঙ্কা। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আশঙ্কা প্রকাশ করেছেন আগেই। ইরান ইসরায়েল যুদ্ধে জ্বালানি সংকট, পশ্চিম এশিয়া থেকে আসা একাধিক জ্বালানি ভর্তি জাহাজ হরমুজ প্রণালীতে আটকে রয়েছে। দেশে টান পড়েছে জ্বালানির ভাড়ারে, যোগান আছে দাবি করেও পরিস্থিতি সংকটজনক। প্রধানমন্ত্রী নিজেও মানছেন এবং আগেই রান্নার গ্যাস নিয়ন্ত্রণ করেছে কেন্দ্রের সরকার। বাণিজ্যিক গ্যাস পুরোপুরি নিয়ন্ত্রণে। বাড়ির গ্যাস বুকিং করার সময় বাড়িয়েছে কেন্দ্র। এবার কি পেট্রোল ডিজেলেও নিয়ন্ত্রণ? সংকট মোকাবিলায় আজ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক প্রধানমন্ত্রীর। যে কথা বলছিলাম, যে সংকট মোকাবিলার জন্য আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীদের, কিন্তু যে 5 রাজ্যে ভোট রয়েছে সেই 5 রাজ্যের মুখ্যমন্ত্রীরা কিন্তু উপস্থিত নয়। আরো ডিটেইল একটু আপডেট নেওয়ার চেষ্টা করি। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, কি আপডেট পাওয়া যাচ্ছে? কারণ এই বৈঠক যে খুব গুরুত্বপূর্ণ, খুব তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষাই রাখে না। সোনিয়া, নিঃসন্দেহে দেখো, যখন প্রধানমন্ত্রী কোনো একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে স্টক টেকিং করেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বসে, তখন অবশ্যই সেই বৈঠক যে যথেষ্ট গুরুত্বপূর্ণ সেটা নিঃসন্দেহে বলা যেতেই পারে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বৈঠক কেন? আজকে সন্ধ্যে 6:30টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠক করতে চলেছেন এবং সেখানে নির্বাচনমুখী 5 রাজ্য ছাড়া বাকি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিয়ে এই বৈঠক হতে চলেছে। রাজ্যগুলি কতটা প্রস্তুত রয়েছে বর্তমানে এবং কেন্দ্রের কি পরিকল্পনা রয়েছে আগামী দিনে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির মোকাবিলায়, সেই বিষয়টি নিয়েই কিন্তু মূলত আলোচনা হবে। এর পাশাপাশি কালোবাজারি রুখতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, মানুষের মধ্যে যাতে আতঙ্ক সৃষ্টি না হয় সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, এই সব নিয়ে একটা রূপরেখা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার। কেন্দ্রের তরফ থেকে যেটা মূলত বলা হচ্ছে যে বিভিন্ন পর্যায়ে তারা চেষ্টা করছেন যাতে মানুষের কাছে যত বেশি সংখ্যক পৌঁছে যাওয়া যায় এবং মানুষের যাতে কোনো রকমের সমস্যা না হয় সেটা সুনিশ্চিত করা যায়। এবং এই কারণেই প্রধানমন্ত্রীর লোকসভা এবং রাজ্যসভায় বক্তব্য পেশ, তারপরে অল পার্টি বৈঠক ডাকা সংসদের মধ্যে এবং তারপর এবার সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিয়ে খোদ প্রধানমন্ত্রীর বৈঠকে বসা। সব মিলিয়ে এখনকার পরিস্থিতি কি রয়েছে, কি প্রস্তুতি এবং কেন্দ্র কি ভাবছে আগামী দিনের পদক্ষেপ হিসাবে কি করা যায়, সেই সব কিছু নিয়েই কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হতে পারে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। সোনিয়া, অবশ্যই মৈত্রেয়ী, আমাদের নজর থাকবে সেদিকে। কিন্তু যুদ্ধের আছে জ্বালানির জ্বালায় জেরবার দেশ। গত সোমবার লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে করোনা কালের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। इस युद्ध के कारण दुनिया में जो कठिन हालात बने हैं उनका प्रभाव लंबे समय तक बने रहने की आशंका है। हमें तैयार रहना होगा, हमें एकजुट रहना होगा। हम कोरोना के समय भी एकजुटता से ऐसी चुनौतियों का सामना कर चुके हैं। अब हमें फिर से उसी तरह तैयार रहने की आवश्यकता है। धीरज के साथ, संयम के साथ, शांत मन से हमें हर चुनौती का मुकाबला करना है और यही हमारी पहचान है, यही हमारी ताकत है। ফের কি লকডাউনের ছক কেন্দ্রের বিজেপি সরকারের? জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে তোপ মমতার। নোটবন্দি, ভোটবন্দি করে নাম কেটে শুধুই হেনস্থা। যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত বাংলা। বিজেপিকে হুঁশিয়ারি মমতার। এই মোদিজি প্রধানমন্ত্রী হবার আগে যিনি ছিলেন তখন গ্যাসের দাম ছিল 400 টাকা, এখন সিঙ্গেলটার দাম হয়েছে 1100 টাকা আর ডবলটার দাম হয়েছে 2100 টাকা। মানুষ গ্যাস খাবে না খাবার খাবে? পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি, লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না। করলে করবেন, লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন, মানুষকে নোটবন্দি করবেন, মানুষকে ভোটবন্দি করবেন, মানুষের নাম কেটে দেবেন। জেনে রাখবেন, কোভিডের সময় লকডাউন ছিল, আমরা 21 কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে লড়াই করবার জন্য আমরা রাজি আছি। জ্বালানির সংকটে কেন্দ্রকে তোপ। বাংলায় উৎপাদিত গ্যাস যেন ভিন রাজ্যে না যায়, প্রশাসনকে নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর। ভোট ডিউটিতে বাংলায় ভিন রাজ্যের অফিসার, তাদের গ্যাস দিতে গিয়ে বাংলা যেন বঞ্চিত না হয়, সতর্ক বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আগে তো কমুক, বাড়িয়েছে কত? বাড়িয়েছে 1000% আগেই। তারপরে এটা শুল্ক কমানো মানে কি দাম কমবে? শুল্কটা ক পার্সেন্ট? লোকে পাক, এটা আমি চাই, লোকের অসুবিধা যাতে না হয়। গ্যাসটা কি হলো? 25 দিন আগে লোকের রান্নাঘরটায় আগে তো রান্না করবে, খাবে। পেট্রোল তো অ্যাভেলেবেল আছে আমাদের এখানে, আর গ্যাসও অ্যাভেলেবেল আছে। আমি চাই না আমাদের এখানে হলদিয়াতে যে গ্যাস প্রোডাকশন হয় সব পুলিশ অফিসারদের চেঞ্জ করে দিয়ে, ডিএমদের চেঞ্জ করে দিয়ে, বাংলায় যে গ্যাস প্রোডাকশন হয় সেই সিলিন্ডার যেন বাইরে না যায়। এই যে 10 লক্ষ লোক বাইরে থেকে ইলেকশনের সময় ডিউটি করতে আসবে, হাজার হাজার লোক, তাদের গ্যাস দিতে গিয়ে বাংলার লোকের যেন গ্যাসের প্রবলেম না হয়। কেরোসিনটা আমরা বাড়িয়েছি কিছুটা, এবং এই কেরোসিনটা রেশনের মাধ্যমে মানুষ পাবে, তাতে যারা স্টোভে রান্না করে কিছুটা সুযোগ হবে। কিন্তু আজকাল বেশিরভাগ মানুষই গ্যাসে গেছে। আর এই লকডাউন নিয়ে সাধারণ মানুষ খুব চিন্তিত। নির্মলা সীতারামন তিনি আশ্বাস দিচ্ছেন যে লকডাউন জ্বালানির সংকট, কিন্তু জ্বালানির সংকট হলেও লকডাউনের সে অর্থে কোনো রকম কোনো সম্ভাবনা নেই। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ীর কাছ থেকেই জানবো, তার কারণ সাধারণ মানুষ সব থেকে বেশি চিন্তিত। মৈত্রেয়ী, একটা বিষয় একটু জানতে চাইবো, সাধারণ মানুষ এই লকডাউন শব্দটা কিন্তু বিগত কয়েকদিন ধরে বারবার করে শুনছে, সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। নির্মলা সীতারামন কি আশ্বাস দিলেন সাধারণ মানুষকে? দেখো, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই যে লকডাউনের বা কোভিড কালের মতো লকডাউনের যে সম্ভাবনার কথা বারবার করে শোনা যাচ্ছে, সেই সম্ভাবনাকে কার্যত উড়িয়ে দিয়েছেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এই যে সম্ভাবনার কথা বারবার বলা হচ্ছে সেটা ভিত্তিহীন বা বেসলেস। এই মুহূর্তে সরকারের জ্বালানির সংকট সেই পর্যায়ে নেই যেখানে লকডাউন করতে হতে পারে, বা কোভিড কালে যেরকমভাবে লকডাউন করা হয়েছিল সেরকম কিছু করা হতে পারে। তিনি আজকে জানান যে যারা এই বক্তব্য বলছেন এবং যারা এই বক্তব্য রটাচ্ছেন তাদের কোথাও গিয়ে তারা প্যানিক সৃষ্টি করার চেষ্টা করছেন সাধারণ মানুষের মধ্যে, সেই কারণে এটা বারবার করে বলা হচ্ছে। তবে এটা খুব নিশ্চিত যে সরকারের তরফ থেকে, এটা যদিও নির্মলা সীতারামন না বললেও কিন্তু পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি যে সরকারের তরফ থেকে একটা অল্টারনেটিভ রুট এবং অন্যরকম ভাবনা কিছু করা যায় কিনা সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রকের সঙ্গে সঙ্গে যে এম্পাওয়ার্ড কমিটি গঠন হয়েছে, সেই কমিটির যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু প্রত্যেকে এই বিষয় নিয়ে আলোচনা করছেন যে অল্টারনেট ওয়ে কি হতে পারে। তার কারণ যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে অল্টারনেট মেজারের দিকে যেতে হবে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কি অল্টারনেট মেজার হতে পারে বা বিকল্প রাস্তা কি হতে পারে সেটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা চলছে। তবে নির্মলা সীতারামন আজকে এটা স্পষ্ট করে দিয়েছেন যে আপাতত দেশের এই পরিস্থিতি নেই যে কোভিড কালের মতো লকডাউনের দিকে তাদের যেতে হতে পারে। বেশ মৈত্রেয়ী, নির্মলা সীতারামন কি আশ্বাস দিয়েছেন শোনাবো। No lockdown, but when people are misleading, leaders such as some coming from different states who are misleading people, I condemn their statement and want to reassure people that there shall not be any lockdown. পশ্চিম এশিয়ার এই যুদ্ধ পরিস্থিতি এবং সেক্ষেত্রে পেট্রোল ডিজেল তার ক্ষেত্রেও কি নিয়ন্ত্রণ? পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রেশনিং, দেশে পেট্রোল ডিজেলে রেশনিং এর সম্ভাবনা। মৈত্রেয়ীর কাছ থেকেই জানবো আরো ডিটেল এই বিষয়, কারণ এই রেশনিং বিষয়টা আসলে কি মৈত্রেয়ী আরো ডিটেল জানাতে পারবে। মৈত্রেয়ী, এই রেশনিং ব্যবস্থা আসলে কি বোঝাতে হচ্ছে? দেখো, যদি খুব সহজভাবে বলতে হয়, রেশনিং অর্থাৎ যে পরিমাণে এই মুহূর্তে সাপ্লাই রয়েছে, কেন্দ্রের তরফ থেকে যদিও বারবার করে বলা হচ্ছে যে এই মুহূর্তে কোনো সংকট নেই, কিন্তু আগামী দিনেও যাতে সেই সংকট না আসে সেই জন্য তার একটা সুষম বন্টন বা সেই বন্টনের ওপর কিছুটা হলেও নিয়ন্ত্রণ নিয়ে আসা। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে এলপিজি গ্যাসের ক্ষেত্রে কমার্শিয়াল গ্যাসের যে আগে যুদ্ধকালীন পরিস্থিতির আগে কমার্শিয়াল গ্যাসের যে যোগান ছিল তার 50%-এ নামিয়ে আনা হয়েছিল এবং তারপরে সেটাকে বাড়ানো হয়েছে। ঠিক সেরকমই কিছুটাই রেশনিংয়ের ব্যবস্থা করার কথা ভাবনা চিন্তা চলছে পেট্রোলিয়াম মন্ত্রক এবং যে এম্পাওয়ার্ড কমিটি রয়েছে তাদের মধ্যে। সেক্ষেত্রে কি করা হতে পারে, স্কুল, কলেজ, অফিস, আদালত যেখানে প্রচুর প্রাইভেট ভেহিকলস আসে তাদের ক্ষেত্রে জ্বালানির দেওয়ার ওপরে কিছু রেস্ট্রিকশনস করা হতে পারে, এবং ভাবনা চিন্তা চলছে যেরকমভাবে দিল্লিতে অড এবং ইভেন নাম্বারসের গাড়ি চালানোর বিষয়টি দেখা গিয়েছিল, অর্থাৎ যেখানে গাড়ির সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমে এসেছিল, সেই কিছু মেজার্সের ওপরেও কিন্তু জোর দেওয়া হতে পারে। মোর
এবং সব থেকে বেশি যেটা পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে, সেই পাবলিক ট্রান্সপোর্টের উপরে যদি সব থেকে বেশি জোর দেওয়া যায় সেটার চেষ্টা করা হচ্ছে। সেটা নিয়ে ভাবনা চিন্তা সব থেকে বেশি রয়েছে এই মুহূর্তে, এবং ভাবনা চিন্তা করে পরবর্তীকালে কি কি পদক্ষেপ করা যেতে পারে সেই অনুযায়ী এই রেশনিং ব্যবস্থা চালু করা যেতে পারে বলে আমরা কেন্দ্রের তরফ থেকে জানতে পারছি। বেশ মৈত্রী, অর্থনীতিবিদ শৈবাল করের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি ব্যাখ্যা দিচ্ছেন দেখুন। প্রথমত তেলের উৎপাদন এবং যোগান এনার্জিরও বিরাট ঘাটতি আছে তা নয়। ভারতের ক্ষেত্রে অন্তত লকডাউন করার মতো পরিস্থিতি কোনো অবস্থাতেই নেই, কোনো কারণ ঘটেনি এই মুহূর্তে। অথচ যেটা হতে পারে সেটা হচ্ছে যে ধরুন আপনি পেট্রোল পাম্পে গেলেন, সেখানে আপনি ফুল ট্যাঙ্ক ভর্তি না করতে পেরে আপনাকে তো ট্যাঙ্ক থেকে বলা হলো যে আপনার জন্য মাত্র 15 লিটার ভরা যাবে আর কি, এবং সেটা দিয়ে আপনাকে 7 দিন চালাতে হবে, 7 দিন পরে আবার আপনি 15 লিটার ভরতে পারেন। এটা এক ধরনের রেশনিং, এবং এটার মানেই হচ্ছে যে মানুষ কিন্তু যথেচ্ছ যেরকম ব্যবহার আমরা করে থাকি অন্যান্য শান্তির পরিবেশে বা যখন যুদ্ধ বিগ্রহ নেই এবং ক্রাইসিস নেই সেরকম অবস্থায়, তার থেকে একটু বিচ্যুতি হবে। ভোট মিটলেই গ্যাসের দাম বাড়াবে কেন্দ্র, আগামী 5 বছর জ্বালানির দাম না বাড়ার প্রতিশ্রুতি দিক কেন্দ্র, দাম না বাড়ার প্রতিশ্রুতি দিলে প্রার্থী প্রত্যাহার করবে তৃণমূল। বিনপুরের সভা থেকে ঠিক এভাবেই চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদের মধ্যে দিল্লিতে বৈঠক হচ্ছে যে আজকে গ্যাসের দাম আবার বাড়াবো। এরা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার নির্বাচন অবধি পেট্রোল, ডিজেল আর রান্নার গ্যাসের দাম বাড়াবে না। আমার কথা লিখে রাখুন, যেদিনকে নির্বাচন হবে 29 তারিখ নির্বাচন, 30 তারিখ রান্নার গ্যাসের দাম 2000 টাকা হবে, আর পেট্রোলের দাম 200 টাকা হবে, আর ডিজেলের দাম 200 টাকা হবে। এখন ডিজেলের দাম আজকে লোক দেখানোর জন্য কমিয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, কেন্দ্র সরকারের প্রতিনিধি, আপনি মানুষের কাছে আসুন, মানুষের কাছে দাঁড়িয়ে আপনি কথা দিন যে রান্নার গ্যাসের দাম আগামী 5 বছর বাড়াবো না, পেট্রোলের দাম বাড়াবো না, ডিজেলের দাম বাড়াবো না, তৃণমূল প্রার্থী পদ প্রত্যাহার করে নেবে। এত বড় কথা বলে দিচ্ছি। এই হচ্ছে বিজেপি। জ্বালানি সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ বৈঠক প্রধানমন্ত্রীর, তুঙ্গে রাজনৈতিক তরজা। মমতা ব্যানার্জি চিন্তায় থাকেন সবসময়, আরে দেশের চিন্তা মোদীকে করতে দিন না। আপনি পশ্চিমবাংলার চিন্তা করুন। 15 বছরে পশ্চিমবাংলায় কিছু করতে পারলেন না, জল দিতে পারলেন না, আপনি গ্যাস আর তেল নিয়ে ভাবছেন কেন? ও তো মোদীজি দেখছেন, চিন্তা করবেন না। সারা দুনিয়াতে এত বড় সংকট হয়েছে, করোনার সময়ও সংকট এসেছিল, সারা দুনিয়াতে আগুন জ্বলছে, ভারতবর্ষে কিছু হয়েছে? সব ঠিক আছে। টিএমসি কিছু লোককে ভয় দেখিয়ে কোথায় গ্যাসের লাইনে দাঁড় করাচ্ছে, কোথায় পেট্রোল পাম্পে পড়াচ্ছে। এই ধরনের প্রোপাগান্ডায় পড়বেন না, তাহলে সত্যি সত্যি সমস্যা হবে। কত অত্যাচারিত হবে ভারতের নাগরিক, যতদিন এ থাকবে ততদিন অত্যাচারিত হবে। কত অত্যাচারিত হবে ভারতের নাগরিক, যতদিন এ থাকবে ততদিন অত্যাচারিত হবে। জানেন তো, ভোট বড় বালাই, রান্নার সিলিন্ডার মিলছে না, ক্ষোভ বাড়ছে। আর এইরকম একটা পরিস্থিতি যখন, ঠিক তখন প্রচারে বেরিয়ে সাঁইথিয়ার বিজেপি প্রার্থী গ্রাহকদের বাড়িতে সিলিন্ডার পর্যন্ত পৌঁছে দিলেন। এর আগে বিভিন্ন প্রার্থীকে প্রচারে বেরিয়ে ভোটারদের দাড়ি কেটে দিতে দেখা গেছে, চপ ভেজে দিতে দেখা গেছে, রুটি বেলে দেওয়ার ছবিও সামনে এসেছে। আর আজ প্রচারে বেরিয়ে এলাকায় সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে সিলিন্ডার পৌঁছে দিলেন সাঁইথিয়ার বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা। প্রার্থী যখন ওই বাড়িতে প্রচারে আসেন, সেই সময়ে সিলিন্ডার ডেলিভারির গাড়ি আসে। তখনই তিনি গাড়ি থেকে নিজে হাতে সিলিন্ডার নামিয়ে সোজা বাড়িতে পৌঁছে দেন। আর এই যে একটু আগে আপনাদের বলছিলাম যে এর আগে এরকম বহু ছবি দেখা গেছে, প্রচারে বেরিয়েছে প্রার্থী, ভোটারদের দাড়ি কেটে দিয়েছে, চপ ভেজে দিয়েছে, রুটি বেলে দিয়েছে, নানা ছবি বারবার সামনে এসেছে বিগত কয়েকদিনে। রাজ্যে গ্যাসের আকাল, বাধ্য হয়ে অনেকে উনুনে রান্না করছেন। ভোট প্রচারে বেরিয়ে এই ভোগান্তিকেই হাতিয়ার করার চেষ্টা করলেন হুগলির পুরসুরার তৃণমূল প্রার্থী। শনিবার সন্ধ্যায়
পালপাড়ায় প্রচারে যান পার্থ হাজারি। একটি বাড়িতে গিয়ে দেখেন গ্যাস নেই, কাঠের জ্বালানি দিয়ে উনুনে রুটি বানানো হচ্ছে। এই দেখে নিজেই রুটি বেলতে শুরু করে দেন তৃণমূল প্রার্থী। রুটি বেললেন, তারপর সেঁকলেন। যে দেখলাম একটা দিদিভাই রুটি করছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের অভাবে কাঠের জালে রুটি বেলছে। আমি রুটি বেলে আম্মু বাড়িতে এরকমভাবে রুটি বেলে আমি একটা রুটি করলাম, আবার একটা রুটি বেলে আবার রুটিটা আবার দিলাম। ওনার কাছ থেকে একটাই কথা শুনলাম যে আমাদের গ্যাস নেই, গ্যাসের অভাব, গ্যাস পাচ্ছি না, গ্যাসের দাম বেড়ে গেছে। ভোট বড় বালায়, জনসংযোগের জন্য কত কিনাই করতে হয়। এই যেমন বীরভূমের দুবরাজপুরে করলেন সেখানকার বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা। এক ভোটারের তিনি দাড়ি কেটে দিলেন। বাঁকুড়ার ছাতনা, এখানে চপ বেগুনি ভেজে কটাক্ষ বিজেপির। রবিবার সকালে প্রচারে বের হন ছাতনার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়। একটি দোকানে ঢুকে চপ বেগুনি ভাজেন। মাছে ভাতে বাঙালি। তৃণমূলের দাবি এ রাজ্যে বিজেপি সরকার এলে মাছ মাংস বন্ধ হয়ে যাবে। এর পাল্টা হিসেবে হাতে কাতলা মাছ নিয়ে এদিন প্রচার করলেন বিধাননগরের বিজেপি প্রার্থী সল্টলেকের আইএ মার্কেট এলাকায়। মিথ্যাচার চলছে, বাঙালি নাকি এলে মাছ ভাত বন্ধ করে দেবে, মাংস ভাত বন্ধ করে দেবে, তার বার্তাটাই দিচ্ছি। মাছ ভাত খেয়ে এখানে এসে আমরা কাতলা মাছ কিনলাম। বিজেপির তরফ থেকে আজকে আমরা প্রচার শুরু করবো। এই ভোট প্রচারের সময় নানা রকম দেখছি, কেউ সাইকেল চালাচ্ছে, কেউ রুটি বেলছে। এইগুলো দেখে ভালো লাগছে যে বিধায়ক হওয়ার পরেও যেন মানুষের পাশে এইভাবেই মানুষের সাথে থাকে, তাহলে খুব ভালো লাগবে। নিউজ 18 বাংলা। শিল্পক্ষেত্রে গ্যাস সরবরাহের বরাদ্দ বৃদ্ধি, 20% বরাদ্দ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের। 50% থেকে বেড়ে 70% হলো। সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলকে চিঠি, বরাদ্দ বৃদ্ধির কথা জানিয়ে চিঠি। আর সেই চিঠিতে এক্স্যাক্টলি কি রয়েছে, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে, মৈত্রেয়ীর কাছ থেকে জানতে পারবো। মৈত্রেয়ী, এই চিঠিতে ঠিক কি রয়েছে? সোনিয়া, দেখো, এই পেট্রোলিয়াম মন্ত্রকের সচিব তিনি এই চিঠি দিয়েছেন সমস্ত রাজ্যগুলিকে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে কমার্শিয়াল যে সিলিন্ডার রয়েছে সেই সমস্ত সিলিন্ডারের ক্ষেত্রে 50% থেকে বাড়িয়ে সেটাকে 70% করার কথা বলা হয়েছে। অর্থাৎ বাণিজ্যিক এলপিজি যেগুলি ব্যবহার করার ক্ষেত্রে 50% ক্যাপিং রাখা হয়েছিল, সেটাকে বাড়িয়ে 70% করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে অগ্রাধিকার দিতে বলা হয়েছে ইস্পাত, অটোমোবাইল, টেক্সটাইল, কালার এবং কেমিক্যালের মতো কেমিক্যাল বা ফার্টিলাইজারের যে ইন্ডাস্ট্রি রয়েছে, প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ রয়েছে, সেখানকার কারখানাদের জন্য এটার প্রায়োরিটি দিতে বলা হয়েছে। এর পাশাপাশি সমস্ত রাজ্যের কাছে রিফর্মস বেস 10% একটা ডিসক্রিশনারি পাওয়ার থাকে অ্যালটমেন্টের জন্য, সেটাকেও চাইলে তারা ব্যবহার করতে পারেন প্রয়োজনীয় শিল্পের ক্ষেত্রে। সেটাও আজকে নির্দেশ দিয়ে জানানো হয়েছে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে। সোনিয়া। আর আরজিকর লিফট বিভ্রাটে যুবকের মৃত্যু, লিফট বিভ্রাটে দোষারোপ পাল্টা দোষারোপ, কর্তব্যে গাফিলতির দায়ে ধৃত 5 অভিযুক্ত। আরো ডিটেইল আপডেট নেওয়ার চেষ্টা করব এই বিষয়ে। অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের কাছ থেকে জানতে চাইবো। অমিত, আজকে আবারও তাদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছে পুলিশের তরফে। এবং সরকারি আইনজীবী সওয়াল করার সময় তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই 5 জন, তাদের মধ্যে 3 জন লিস্টম্যান, তারা দায়িত্ব কিভাবে এড়ালেন, তাদের দায়িত্ব কর্তব্য তারা এড়িয়েছেন এবং ইচ্ছাকৃতভাবে তারা অবহেলা করেছেন। এমনকি ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজকে হাতিয়ার করা হয়েছে সওয়াল জবাব চলাকালীন। যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে 3 জন লিস্টম্যান তারা ডিউটিতে ছিলেন, যে ডিউটি থাকা সত্ত্বেও তারা লিফটের আশেপাশে ছিলেন না। দীর্ঘ সময় ধরে লিফটে আসতে থাকলেন দমদমের বাসিন্দা।
এবং সেখানে তার মৃত্যু হলো। কিভাবে এই পাঁচজন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিভাবে তার দায়িত্ব এড়িয়ে যান? তাদের তো ডিউটি সেই সময় ছিল। অন্যদিকে অভিযুক্ত পক্ষের আইনজীবীরা 5 জন অভিযুক্ত হয়ে তারা জামিনের জন্য তারা সওয়াল করেন এবং তারা বলেন যে লিফটের ত্রুটি ছিল, লিফটের ত্রুটি থাকলে লিফটম্যান কি করবেন, সেক্ষেত্রে তাদের কিছু করার নেই। এই ক্ষেত্রে সরাসরি সরকারি আইনজীবী বলেন যে সাধারণ মানুষ বা কেউ একজন লিফটম্যান হিসেবে চাকরি পান না। লিফটম্যান হিসেবে চাকরি পেতে গেলে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়, তাকে লাইসেন্স দেওয়া হয়। ও লাইসেন্স প্রাপ্ত একটা লিফটম্যান কিভাবে তার দায়িত্ব কর্তব্য এড়িয়ে গেলেন, এটা ইচ্ছাকৃতভাবে অবহেলা। সেক্ষেত্রে তদন্ত চলছে, এই 5 জনকে আবারও হেফাজতের প্রয়োজন, এই মর্মে কিন্তু আদালতে সওয়াল করেন সরকারি আইনজীবী। এখন আর 5টার 5 মিশালিতে এবার একটু ওয়েদার আপডেটে আমরা নজর রাখি, তার কারণ উত্তর দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হ্যাঁ, বৃষ্টি হবে, কিন্তু 24 ঘন্টায় কলকাতা সহ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল রাত পর্যন্ত কি বৃষ্টি হবে নাকি বৃষ্টির পরিমাণ আরো বাড়বে? কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস বেশি, উত্তরবঙ্গেই বা কি সিচুয়েশন থাকবে, এই আপডেটগুলো নেওয়ার চেষ্টা করব। কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর জানার চেষ্টা করব, কারণ উত্তর দক্ষিণ দুদিকেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 24 ঘন্টায় কলকাতা সহ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল রাত পর্যন্ত সব জেলায় বৃষ্টি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রেই বা কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে জানার চেষ্টা করব। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে রাজ্যে, বৃষ্টির জেরে 2 থেকে 4 ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর শোনাবো। দক্ষিণবঙ্গের উত্তরাংশে একটি বাতাসের নিম্নস্তরে ঘূর্ণাবর্তাও রয়েছে, নিম্নচাপ রেখাও রয়েছে আমাদের বিহার থেকে মণিপুর পর্যন্ত। এর প্রভাবে আমাদের জলীয় বাষ্পও প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে আমাদের রাজ্যে। তার জন্য আজকে সন্ধ্যা থেকে আগামীকাল রাত্রের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও দমকা হাওয়া, কোথাও কোথাও 50-60 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। 29 তারিখ থেকে বৃষ্টিপাতের বা এই প্রভাবটা কমে যাবে। এই সময়ে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কেবল বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় বৃষ্টি হতে পারে, মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 39 টাকায়। আক্কড় বাক্কড় বম্বে বো। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। নির্বাচনী দামামা বেজে গিয়েছে, প্রচার ময়দানে ঝাঁপাচ্ছে সব পক্ষ। আর দেখুন বেলদার ছবিটা, বেলদায় বিজেপি প্রার্থী তিনি প্রচারে বেরোলেন, ভালো কথা, প্রচার করছেন, কিন্তু প্রচারে বেরিয়ে তিনি দিলেন হুঁশিয়ারি। কি হুঁশিয়ারি? ভোট ঠিকঠাক না হলে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। আমার থেকে খারাপ কেউ হবে না, আমার কোনো কর্মী কি করবেন আপনি? এত কাজ যদি করেছে, এত অত্যাচার কেন? কি পেয়েছে আপনার ওসিরা? মনে রাখবেন, এই জায়গায় দাঁড়িয়ে যদি ভোট করার কোনো প্রবলেম করে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, আমার কোনো কর্মী। কি করবেন আপনি? করবো তো, করবো। আপনি কি করবেন? কেন কেন এত কাজ যদি করেছে, এত অত্যাচার কেন? গ্রামবাসীদের একাংশকে হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী, নারায়ণগড়ের বিজেপি প্রার্থী। পাল্টা গ্রামবাসীদের একাংশের ক্ষোভের মুখে তাকে পড়তে হলো। রমাপ্রসাদ গিরিকে দেখে পাল্টা ক্ষোভ, স্লোগান।
যে ছবি আপনারা দেখছেন, প্রার্থীর উপর প্রার্থীকে দেখে ভেসে আসে স্লোগান, জয় বাংলা স্লোগান। প্রার্থীর উপর পাল্টা হামলার অভিযোগ বিজেপি কর্মীদের, আর তারপরই রাস্তায় বসে দীর্ঘক্ষণ বিক্ষোভ বিজেপি কর্মীদের, বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থীও।